আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার আজকে আমরা করব ইনসলভেন্সি। এটা আমাদের 6 নম্বর ক্লাস। আমরা প্রবলেম 6 আজকে আলাপ করব। আমরা ইনসলভেন্সি করার আগে প্রথমেই বলছিলাম যে আমাদের তিনটা বিষয় সবসময় জানতে হবে। এক, ফুললি সিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ অ্যাসেট বেশি লায়াবিলিটি কম, অর্থাৎ অ্যাসেট 2 লক্ষ টাকা, লায়াবিলিটি 1 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে কি হলো? ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আর অ্যাসেট কম, লায়াবিলিটি বেশি, অথবা অ্যাসেট ও লায়াবিলিটি সমান সমান, ইহাকে বলে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। যেমন লায়াবিলিটি 5 লক্ষ টাকা, অ্যাসেট 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। আর আনসিকিউরড ক্রেডিটর্স, যে লায়াবিলিটির এগেনস্টে কোনো সিকিউরিটি নাই, কোনো অ্যাসেট সিকিউরিটি হিসাবে নাই, সেটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। আর আরেক ধরনের ক্রেডিটর্স আছে যেটা হলো প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স, অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিতে হয়। সেটা অবশ্য কোনো ওয়ার্কিং আমাদের লাগে না, ওটা ডাইরেক্ট আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে দেখাই। এখন আমরা 3টা ওয়ার্কিং করব। আমরা ওয়ার্কিংয়ের 3টা ঘর করলাম। এখন আমরা দেখব যে এখানে কোনটা অ্যাসেট কোনটা লায়াবিলিটি, এর মধ্যে থেকে আমরা লায়াবিলিটিগুলি বের করে আনব। যেমন সানড্রি ডেটর্স অ্যাসেটস, শেয়ার্স ইন বেক্সিমকো লিমিটেড অ্যাসেটস, মাইনিং শেয়ার্স অ্যাসেটস, লস থ্রু বেটিং এটা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে চলে যাবে। ক্রেডিটর্স অন ওপেন অ্যাকাউন্ট লায়াবিলিটি, ক্রেডিটর্স হোল্ডিং এ সেকেন্ড চার্জ অন মাইনিং শেয়ার্স টু দ্য অ্যাকশন টাকা 30,000 লায়াবিলিটি, ক্রেডিটর্স হোল্ডিং এ ফার্স্ট চার্জ অন মাইনিং শেয়ার্স লায়াবিলিটি, বিলস পেবল লায়াবিলিটি, bills receivable discounted liability, creditors for rent taxes etc. liability, furniture and fixture asset, cash at bank asset, cash in office asset, stock in trade asset, bills receivable assets. Adjustment আমরা দেখি, he started with a capital of টাকা 60,000 on 1st July 2005. ক্যাপিটাল চলে যাবে ডেফিসিয়েন্সিতে, and the business resulted in a profit টাকা 10,000 and টাকা 7,000 for the first 2 years respectively. এই প্রফিট ডেফিসিয়েন্সিতে চলে যাবে, and লস টাকা 5,000 থার্ড ইয়ার, আফটার অ্যালোয়িং টাকা 3,000 ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইচ ইয়ার। 5,000 লস এটা ডেফিসিয়েন্সিতে চলে যাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটালও ডেফিসিয়েন্সিতে চলে যাবে। উইথড্রয়াল ফর হোল পিরিয়ড অ্যামাউন্টিং টু টাকা 26,000 উইথড্রয়াল ডেফিসিয়েন্সিতে চলে যাবে। প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট অ্যান্ড অলসো শো দ্য ডিস্ট্রিবিউশন শিডিউল। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হলো ডিস্ট্রিবিউশন শিডিউল। এটা আমরা অঙ্কটা শেষ করার পর সবার শেষে আলাপ করব এবং কিভাবে করতে হয় তা দেখাবো। প্রথমেই আমরা লায়াবিলিটিগুলো দেখি। ক্রেডিটর্স ফর ওপেন অ্যাকাউন্ট, এটার এগেনস্টে কোনো সিকিউরিটি নাই, তাই এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। ক্রেডিটর্স হোল্ডিং এ সেকেন্ড চার্জ অন মাইনিং শেয়ার্স টু দ্য অ্যাকশন টাকা 30,000 আর লায়াবিলিটি হলো 35,000। লায়াবিলিটি 35,000, কিন্তু আমাদের মাইনিং শেয়ার্স আমরা নিচ্ছিল 30,000, তার মানে কি অ্যাসেট কম, এটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। ক্রেডিটর্স হোল্ডিং এ ফার্স্ট চার্জ অন মাইনিং শেয়ার্স, আমাদের যে ক্রেডিটর্স 40,000 আর মাইনিং শেয়ার্স আমাদের উপরে ছিল, উপরে মাইনিং শেয়ার ছিল 76,000। এর থেকে আমরা প্রথম ক্রেডিটর্সে নিচ্ছি 30,000 টাকা, অবশিষ্ট থাকে 76,000 মাইনাস 30,000 সমান 46,000। তার মানে এই অবশিষ্ট 46,000 দ্বারা আমরা সেকেন্ড ক্রেডিটর্স, আমরা এই যে ক্রেডিটর্স হোল্ডিং এ ফার্স্ট চার্জ অন মাইনিং শেয়ার্স এটা কভার করব। এটা হলো আমাদের ক্রেডিটর্স আছে 40,000 আর আমাদের শেয়ার আছে, অ্যাসেট আছে 46,000। তার মানে কি আমাদের অ্যাসেট বেশি
ফুললি সিকিউরড বিলস পেবল, এটার এগেনস্টে কোনো অ্যাসেট নাই। এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স, বিলস রিসিভেবল ডিসকাউন্টেড, এটা আমি একেবারে মুখস্থ রাখতে বলছি সবসময়। এটা হলো আনসিকিউরড ক্রেডিটর্স। ক্রেডিটর্স ফর রেন্টেস ট্যাক্সেস, এটা সবসময় প্রেফারেন্সিয়াল, কিন্তু আমাদের বলছে অন হুইচ 2500 প্রেফারেন্সিয়াল, তার মানে আমাদের টোটাল আছে 3000 টাকা। এর মধ্যে আমাদের 2500 প্রেফারেন্সিয়াল আর 500 হলো আনসিকিউরড ক্রেডিটর্স। এই হলো আমাদের লাইবিলিটি। এখন আমরা প্রথমেই দেখাই ফুললি সিকিউরড। ফুললি সিকিউরডে আমাদের আছে ক্রেডিটর্স হোল্ডিং এ ফার্স্ট চার্জ অন মাইনিং শেয়ার্স, আমাদের আছে লোন 40,000, সিকিউরিটি 46,000। একটাই আছে আমাদের অ্যাসেটস মাইনাস রিসিভার কমিশন 4%, এই যে সিকিউরিটির উপরে হবে 46,000-এর 4%। আমরা যোগ বিয়োগ করলে 40,000-এর এগেনস্টে থাকে 44,160। এখন আমরা পার্টলি সিকিউরড করব। পার্টলি সিকিউরড আমাদের আছে ক্রেডিটর্স হোল্ডিং এ সেকেন্ড চার্জ অন মাইনিং শেয়ার্স। এখন আমরা করব আনসিকিউরড ক্রেডিটর্স, অর্থাৎ যেই ক্রেডিটর্সের উপর কোনো সিকিউরিটি নাই, ক্রেডিটর্স ফর ওপেন অ্যাকাউন্ট। আমরা আনসিকিউরড ক্রেডিটর্স করলাম। আনসিকিউরড ক্রেডিটর্স আমরা দাগাইছিলাম যে ক্রেডিটর্স অন ওপেন অ্যাকাউন্ট, এটা একটা অ্যামাউন্ট আছে তাই 90,000 লিখলাম। বিলস পেবল আমাদের একটা অ্যামাউন্ট আছে তাই 5,000 লিখলাম। আর বিলস রিসিভেবল ডিসকাউন্টেড, এটা দুইটা অ্যামাউন্ট আছে। এই যে বড় অ্যামাউন্টটা গ্রস হিসাবে লিখলাম, আর ব্রেকেটে যেটা থাকে এটা হলো সবসময় নিট হিসাবে লিখব। তারপর আমাদের আছে ক্রেডিটর্স ফর রেন্টেস ট্যাক্সেস, এটা ছিল প্রেফারেন্সিয়াল, এর মধ্যে 500 টাকা ছিল আনসিকিউরড, সেটা লিখলাম। আমরা আমাদের সুবিধার্থে এই অ্যামাউন্টগুলো একটু ডানে লিখে রাখি। আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের ঘর করলাম। মিস্টার জামিল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যাজ এট December 31, 2017, গ্রস লাইবিলিটিস এক্সপেক্টেড টু র্যাঙ্ক, নিট লাইবিলিটিও আমরা বলতে পারি। অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিস, বুক ভ্যালু আর এস্টিমেটেড টু প্রসিডিউর, নিট অ্যাসেটসও বলতে পারি। এখন প্রথমে আমরা 1 নম্বর লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আমাদের লোন অ্যামাউন্ট ছিল 40,000 মাইনাস সিকিউরিটি অ্যামাউন্ট 44,160, আর লোন অ্যামাউন্টটা আবার এই দিকেও লিখব আমরা 4,160। আমরা ক্লোজ করে দিলাম, কারণ অ্যাসেট বেশি, এই বাড়তি অ্যাসেটটা গিয়ে এই সাইডে যোগ হবে, এটারে এই জন্য বলে সারপ্লাস এস পার কন্ট্রা। যেটা অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করতে হয়। ক্রেডিটর্স ফর রেন্টেস ট্যাক্সেস 2,500 লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, অর্থাৎ ডিডাক্ট করব আমরা এখান থেকে অ্যাসেট থেকে টাকা নিয়ে, তাই এটা ওই সাইডে গিয়ে লেস হবে। তা আমাদের সমস্ত প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা পেড করে দিলাম। নাম্বার 3 আমরা করব পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। লোন অ্যামাউন্ট আমাদের আছে 35,000 মাইনাস সিকিউরিটি আমাদের আছে 28,800। চতুর্থত আমরা লিখব আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্সে আমাদের গ্রস লাইবিলিটি 1,02,500 আর নিট লাইবিলিটি 99,000। আমরা এই সাইড যোগ করব 1,05,200। এই যোগফলটা পরবর্তীতে আমরা ডান দিকে নিয়ে যাব। এখন আমরা এখানে লিখব আনসিকিউরড প্রপার্টিস, অর্থাৎ যেই অ্যাসেটগুলা আমাদের সিকিউরিটির কাজে লাগেনি। প্রথমেই আমরা ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক দিতে চেষ্টা করব। আমাদের আছে ক্যাশ এট ব্যাংক 100
একটা অ্যামাউন্ট থাকলে বুক ভ্যালু আর এস্টিমেটেড প্রসিডিউর একই হবে। ক্যাশ ইন অফিস 2020। এখন আমরা উপর থেকে দেখতে দেখতে নামবো। সানডি ডেটর্স পরে লিখবো শেয়ারস ইন বেক্সিমকো সিকিউরিটির কাজে লেগে গেছে, মাইনিং শেয়ার সিকিউরিটির কাজে লেগে গেছে। না, শেয়ারস ইন বেক্সিমকো কিন্তু সিকিউরিটির কাজে লাগেনি, তাই এখানে লিখবো। ভিতরেরটা হলো রিয়েলাইজ অ্যামাউন্ট। তারপর আমরা নিচে ফার্নিচার অ্যান্ড ফিকচার আমরা আনসিকিউরড প্রপার্টিজ সবগুলি লিখলাম। এখন 2 নম্বর সবসময় আমরা লিখব বুক ডেপস। বুক ডেপসে সবসময় মনে রাখতে হবে গুড, মানে যে টাকাটা আমরা অবশ্যই পাবো দেনাদারের কাছ থেকে। 10,000 টাকা আমরা পেতাম, এর থেকে আমরা 10,000ই পাবো। ডাউটফুল, সন্দেহজনক, আমরা পেতাম 30,500 টাকা, কিন্তু আমরা পাবো হলো 20,000 টাকা। আর ব্যাড ডেটস হলো 10,000, অর্থাৎ এটার 1 টাকাও আমরা পাবো না। নাম্বার 3 আমরা লিখব বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জ অর্থাৎ বিলস রিসিভেবল। আমাদের আছে বিলস রিসিভেবল 10,000, এস্টিমেটেড টু রিয়েলাইজ 7,000। এখন আমরা এই দ্বিতীয় ঘরটা যোগ করব। আমরা এই সাইড যোগ করার পরে প্রথমেই রিসিভারকে কমিশন দেব এই আনসিকিউরড অ্যাসেটসের উপর 10%। তবে মনে রাখতে হবে এখান থেকে অবশ্যই ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক বাদ দিয়ে নেব। এরপরে অবশিষ্ট টাকার উপর 10% 8,500। এদিকে আমাদের কিছু অ্যাসেট বেশি ছিল 4,160, ওটা সারপ্লাস কন্ট্রা হিসাবে এই সাইডে এনে যোগ করলাম। এখন আমরা অগ্রাধিকার ভিত্তিতে কিছু টাকা দিয়েছিলাম 2,500 ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, এখানে এনে বিয়োগ করলাম। এখন আমরা যোগ বিয়োগ করি 78,280। এখন এই সাইডের যোগফলটা এদিকে নেই 1,05,200। আমাদের ডেফিসিয়েন্সি হলো কত? 26,920। এখন সবসময় আমরা ক্লোজ করব। এখন আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমরা এখন ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ঘর করলাম। আমরা প্রথমেই দেখব অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে প্রথমে আছে হি স্টার্টেড উইথ এ ক্যাপিটাল অফ টাকা 60,000 1 জুলাই 2005। ক্যাপিটাল আমরা এই সাইডে লিখব 60,000। তারপর আমাদের and the business resulted in a profit টাকা 10,000 and 7,500 for first 2 years and loss টাকা 5,000 third year। আমরা প্রফিটটা এই দিকে লিখব। এরপরে আমাদের আছে and allowing টাকা 3,000 as interest on capital each year প্রতি বছর। তার মানে আমরা 3 years দিয়ে মাল্টিপ্লাই করব। এখন আমাদের উইথড্রয়াল আছে 26,000। উইথড্রয়াল এদিকে লিখব। এটা লেখার পরে আমরা আমাদের লস থাকলে আমরা উপর থেকে লস লিখব, লস থ্রু বেটিং। তারপরে আমরা সবসময় ব্যাড ডেটস লিখব। আমি বলছিলাম ব্যাড ডেটস আমরা 3 জায়গা থেকে পাবো। 1 ডাউটফুল থেকে, নাম্বার 2 ব্যাড ডেটস নিজেই থাকে, নাম্বার 3 বিলস রিসিভেবল থেকে। তা আমাদের দেখি ডাউটফুলের মধ্যে আছে 30,500 থেকে 20,000 আমরা পেয়েছিলাম, তার মানে আর অবশিষ্ট থাকে 10,500। আর ব্যাড ডেটস নিজেই আছে 10,000। আর নিচে আমরা বিলস রিসিভেবলে দেখছি 10,000 থেকে 7,000 আমরা পেয়ে গিয়েছিলাম, আর 3,000 আমাদের ব্যাড ডেটস থাকে। এখন আমরা লিখব যত অ্যাসেটস আছে সেগুলোর ডিফারেন্স। যদি রিয়েলাইজ ভ্যালু কম থাকে তবে সেখানে লস এই সাইডে লিখব, আর যদি রিয়েলাইজ ভ্যালু বেশি থাকে প্রফিট, তখন এই সাইডে লিখব। এগুলো লেখার পরে আমরা বিল ডিসকাউন্টেডের ছোট অ্যামাউন্টটা লিখব, যেটা ব্র্যাকেটে থাকে। তারপর আমরা লিখব রিসিভার যতগুলি কমিশন পাইছে।
রিসিভার কমিশন, 3টা কমিশন পাইছে। 2টা হলো ওয়ার্কিংয়ে আমরা পাবো ফুললি সিকিউরিটিতে আছে 1840, পার্টলিতে আছে 1200, এবং আমরা এই যে কি বলে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করছিলাম সেখানে পাবে হলো 8500। স্টুডেন্টস, আমাদের ডেফিসিয়েন্সি 2 সাইড মিলে গেল, তার মানে আমাদের অঙ্ক 100% রাইট। এখন আমরা প্রথমেই কিন্তু বলছিলাম যে আমাদের আরেকটা নতুন জিনিস এখানে চাইছে, সেটা হলো ডিস্ট্রিবিউশন শিডিউল। ডিস্ট্রিবিউশন শিডিউল হলো রিসিভার যে টাকাগুলি লাইবিলিটির অ্যাসেটের এগেনস্টে যে টাকাগুলি তার হাতে সংগৃহীত হয়েছে, সেই অ্যাসেটের টাকাগুলি পাওনাদারদের দিয়ে দেওয়া হবে। পাওনাদারদের দিয়ে দেবো আমরা কত পার্সেন্ট, সেই পার্সেন্ট আমরা প্রথমে বের করব। তারপর প্রত্যেকটা আমাদের দেনার এগেনস্টে সেই পার্সেন্ট অনুযায়ী টাকা আমরা পরিশোধ করে দেব, সেটাকেই বলে ডিস্ট্রিবিউশন শিডিউল। ক্যালকুলেশন অফ ডিস্ট্রিবিউশন শিডিউল, প্রথমে আমরা পার্সেন্টেজ বের করব। আমরা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করছিলাম, ওই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের অ্যাসেট দিকে যে যোগফলটা আমরা করছিলাম, যে রিসিভারকে কমিশন দেওয়ার পরে এরপরে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা, তারপর ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, এগুলো যোগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা বের হয়েছিল ওইটা হলো টোটাল অ্যাসেটস অ্যাভেলেবল। ওই অ্যাভেলেবলের টাকাটা আমরা উপরে লিখব, আর টোটাল লাইবিলিটির সাইডের যোগফলটা আমরা নিচে লিখব, অ্যান্ড ইন্টু 100% বের করব। আমাদের 74.41%, অর্থাৎ আমাদের যত লাইবিলিটি আছে আমরা ওই লাইবিলিটিগুলি 100 টাকার মধ্যে এত টাকা করে আমরা পরিশোধ করব। এখন কোন লাইবিলিটিগুলো আমার আছে? আমাদের কিন্তু ফুললি সিকিউরিটিতে কোনো লাইবিলিটি নাই, কারণ সেখানে অ্যাসেট বেশি ছিল। আমাদের পার্টলির মধ্যে একটা অংশ আছে, সেটা আমরা এই পার্সেন্ট অনুযায়ী পরিশোধ করব। আমরা একটা প্রথমে শিডিউল তৈরি করি। পার্টলি সিকিউরিড ক্রেডিটরসে আমাদের অ্যাসেটস এবং সিকিউরিটি অ্যামাউন্ট এবং লোন অ্যামাউন্টে যে ডিফারেন্সের টাকাটা আছে সেই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে, ওইটা লিখব। ওটা কত পার্সেন্ট হিসেবে পরিশোধ করব? 74.41%। তা আমরা এটার পার্সেন্ট বের করলে যেটা হয় সেটা হলো 4614 টাকা। এরপরে আমাদের আনসিকিউরড ক্রেডিটর্সের সমস্ত টাকাই কিন্তু পাবে, কারণ সেটার কোনো সিকিউরিটি ছিল না। তো সেটা টোটাল টাকা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন শিডিউলে আমরা পার্টলি সিকিউর থেকে 6200 টাকা আমাদের ওই যে অ্যাসেট এবং লাইবিলিটিজ ডিফারেন্সটা আমরা এত পার্সেন্ট হারে পরিশোধ করব। আর আমাদের আনসিকিউরড ক্রেডিটর্সে 99,000 আমাদের নিট লাইবিলিটি ছিল, ওই নিট লাইবিলিটির এত পার্সেন্ট আমরা পরিশোধ করব। নিট লাইবিলিটির এত পার্সেন্ট হয় 73,666, অর্থাৎ 1,05,200 এগেনস্টে আমরা পরিশোধ করব 78,280 টাকা। এ হলো আমাদের ডিস্ট্রিবিউশন শিডিউল। আমরা এত টাকা লাইবিলিটি ছিল, আমরা এত টাকা পরিশোধ করতে পারবো। স্টুডেন্টস, সবসময় মনে রাখবে, এই যে আমরা অঙ্কটা করলাম এর থেকে কোন কোন জায়গাগুলি তুমি বুঝো না, এক একজন কিন্তু এক এক জায়গায় বোঝে না। তোমরা করবে কি, একটা আলাদা নোটবুক রাখবে, ওটা হলো দরকার পড়লে লিখবে যে প্রবলেম খাতা, যত রকম প্রবলেম ওখানে লিখে রাখবে। তখন হবে কি, তুমি যে কোনো সময় ওটা নিয়ে নিজে মাথা খাটাতে পারবে অথবা টিচারকে জিজ্ঞেস করতে পারবে। এতে তোমার হবে কি, তুমি যদি ওই প্রবলেমগুলো ভালো মতো পারো তবে কিন্তু তুমি অঙ্কে ঠেকবে না। আর পরীক্ষার আগের দিনও তোমার আর এত অঙ্ক দেখতে হবে না, শুধু প্রবলেমগুলি দেখে গেলেই হয়। এই ধরনের কিছু টেকনিক তুমি রপ্ত করবা, তবে তুমি ভালো অঙ্ক পারবা।
ধন্যবাদ।